বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধারের শীষের উপরে একটি শিশির বিন্দু। না, কাশ্মীর নয়, সাউথ ইন্ডিয়া নয়, রাজস্থান নয়, বুলন্দ দরওয়াজা নয়, ফতেপুর সিকরি নয়, আমি দাঁড়িয়ে রয়েছি খাস কলকাতার একেবারে উল্টোডাঙার কাছে গৌরীবাড়িতে। এই যে রাস্তাটা বাঁদিকে দেখা যাচ্ছে এইটা সোজা শোভাবাজার থেকে আসছে হাতিবাগান হয়ে উল্টোডাঙার দিকে, আর আমার ডান দিকে এই যে রাস্তাটা এটা উল্টোডাঙার দিক থেকে আসছে। যে কোনো দিক থেকে এসে গৌরীবাড়িতে নেমে পড়তে হবে, আর নেমে পড়েই যদি উল্টোডাঙার দিক থেকে আসেন তাহলে বাঁ দিকে ঢুকে পড়তে হবে, আর যদি হাতিবাগানের দিক থেকে আসেন তাহলে ডান দিকে ঢুকে পড়তে হবে রাস্তাটাকে ক্রস করে। আমরা যাব আজকে পরেশনাথ জৈন টেম্পল, একটা দুর্ধর্ষ জায়গা, একটা অসম্ভব সুন্দর একটা মন্দির। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে জয় কলকাতায় দেখার কি কি আছে। আপনার জানি ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, সায়েন্স সিটি আছে, হাওড়া ব্রিজ, বিড়লা প্ল্যানেটোরিয়াম, এসব তো আছে আমরা জানি, কিন্তু আরও যে কত সুন্দর জায়গা কলকাতাতে রয়েছে চলুন সেটা একবার দেখে দিই। এই রাস্তা দিয়ে কিছুটা সোজা এগিয়ে যেতে হবে, বাঁ দিকের সরু গলি দিয়েও ঢুকে পড়তে পারেন। ওই দেখুন, ওই দেখা যাচ্ছে পরেশনাথ শ্বেতাম্বর জৈন মন্দিরের চূড়ো। এই রাস্তার নাম কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠাতার নামেই, বদ্রীদাস টেম্পল স্ট্রিট। ব্যাস, আর কি, এবারে বাঁ দিকে ঢুকে পড়লেই হলো। আর বাঁ দিকে টার্ন করার পর রাস্তার দুদিকে দেখা যাবে শ্বেতাম্বর জৈনদের উপর বেশ কিছু অসাধারণ রিলিফ ওয়ার্ক। জৈন ধর্মের অজস্র বাণীকে শৈল্পিক নৈপুণ্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই কংক্রিটের দেওয়ালে। মন্দির দেখার লোভে এগুলো মিস করবেন না কিন্তু। শিল্পের সরণি বেয়ে ক্রমশ এগিয়ে চলুন মন্দিরের প্রধান ফটকের দিকে। মূল প্রবেশদ্বারের উপরে প্রথা মেনে রয়েছে দুটি সিংহ মূর্তি। রাজকীয় প্রবেশদ্বার আপনাকে আভিজাত্যের অনন্য শিল্পশৈলীতে সম্ভ্রান্ত আমন্ত্রণ জানায়। আচ্ছা, প্রথমেই জেনে নিন সময়সূচি। সকাল 6:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। আর মন্দির কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা। এটি পরেশনাথ জৈন মন্দির বলে জনপ্রিয় হলেও এই মন্দিরের নাম হলো শ্রী শ্রী শীতলনাথজি মহারাজের মন্দির ও বাগান। বিভিন্ন জৈন মন্দিরের সঙ্গে দেখবেন পরেশনাথজির নামটা জুড়ে থাকে। জৈনদের মোট 24 জন তীর্থঙ্করের মধ্যে শীতলনাথজি হলেন 10ম তীর্থঙ্কর এবং পরেশনাথজি হলেন 23তম তীর্থঙ্কর। এই সমগ্র মন্দিরটি শীতলনাথজির নামে উৎসর্গীকৃত। 1867 সাল তথা 1273 বঙ্গাব্দের এক দুর্দান্ত স্থাপত্যের সাক্ষী হতে চলেছেন। প্রধানত ইউরোপিয়ান আর্কিটেকচার এবং ইউরোপিয়ান স্কাল্পচারের নিদর্শন ছড়িয়ে রয়েছে এই বিশাল প্রাঙ্গণে। মন্দিরে ফিরে আসব, কিন্তু তার আগে একটু সচেতনতা নিয়ে ছোট্ট একটা কথা বলি। মন্দির প্রেমিসেসে ঢোকার পরেই ডান দিকে দেখতে পাবেন একটি বাঁধানো জলাশয়, আর তার মধ্যে লোহার কারুকার্য করা লতা পাতার চমক এবং নানা ধরনের ছোট বড় মাছ। এগুলো দেখতে দেখতেই সময় কেটে যাবে বেশ কিছুক্ষণ। হ্যাঁ, যে কথা বলছিলাম, মাছেদের কিন্তু ভুলেও আটা, বিস্কিট, ব্রেড এইসব খেতে দেবেন না। আমাদের এই ছোট্ট আনন্দটা শুধু যে জলাশয়ের জলকে দূষিত করছে তাই নয়, মৃত্যু হচ্ছে মাছেদেরও। আমার মনে হয় এইখানে একটা কথা বলে রাখা খুব প্রয়োজন। বেলগাছিয়া ব্রিজের পাশে যে পরেশনাথ দিগম্বর জৈন মন্দিরটি দেখা যায়, সেখানে কিন্তু জৈন ধর্মাবলম্বী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না। আসুন এইবার নিজেকে সমর্পণ করি স্বর্গীয় সৌন্দর্যায়নে। একটা দুর্দান্ত ল্যান্ডস্কেপ তো আপনার জন্য ছড়িয়ে রয়েছেই, তার পাশাপাশি রয়েছে অজস্র স্কাল্পচার্স। আর স্কাল্পচারগুলোকে ভালো করে খেয়াল করলে বোঝা যাবে এগুলি ইউরোপিয়ান স্কাল্পচার্স। মাইকেলেঞ্জেলো, লোরেন্জো বর্নিনি, অ্যান্টোনিও ক্যানোভার ভাস্কর্যে যেমন ইতালি এবং গ্রিসের ছোঁয়া দেখতে পাই, এগুলির মধ্যেও সেই ছাপ কিন্তু প্রকট।
রায় বুদ্রিদাস বাহাদুর মুকিমের জন্ম হয় 1832-এর 26শে নভেম্বর। তিনি তৈরি করেন এই সমগ্র মন্দির ও মন্দির প্রাঙ্গণটি। 1867-তে মন্দিরটি তৈরি হলেও এই অসাধারণ শৈল্পিক বাগানটি তৈরি হয় 1910 সালে। রায় বুদ্রিদাস বাহাদুর মুকিমের একটি শ্বেতপাথরের মূর্তিও রয়েছে এই মন্দিরের ঠিক মুখোমুখি। তিনি যে এক বিশেষ ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন তা আর বলে দিতে হয় না। তিনি করজোড়ে বসে যেন চির প্রণামে এবং শ্রদ্ধায় বিভোর হয়েছেন। শ্বেতপাথরের মূর্তি হলেও তার বাম হস্তের অনামিকায় যে বিশাল আংটিটি শোভা পাচ্ছে তা যে অত্যন্ত মূল্যবান কোন রত্ন তা আর সন্দেহের অবকাশ রাখে না। এই পবিত্র মন্দিরটি স্থাপনের দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ। একটা অত্যন্ত জরুরি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সকাল 6:30 থেকে 12টার মধ্যে যদি আসেন তবেই এই মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর গর্ভগৃহটিকে পরিক্রমা করতে পারবেন, কিন্তু বিকেলে এলে সিঁড়ি দিয়ে উপরে উঠতেও পারবেন, শীতলনাথজিকে দর্শনও করতে পারবেন, কিন্তু পরিক্রমা করতে পারবেন না। তবে হ্যাঁ, যে প্রদীপটি 158 বছর ধরে ঘিয়ের সাহায্যে অক্লান্তভাবে জ্বলেই চলেছে সেটা সকাল বিকেল যে কোনো সময়েই দেখতে পাবেন। এই প্রদীপটি থেকে কোনো কালি ওঠে না, অর্থাৎ কোনো রকম কার্বন মনোঅক্সাইড গ্যাস তৈরি হয় না। আমি তো আমার ব্লগের ভিতর দিয়ে আপনাদের বিভিন্ন গল্প বলি, কার্বন মনোঅক্সাইড গ্যাস বলাতে একটা কথা মনে পড়লো। এই গল্প আমাদের সবার জানা, কিন্তু একটু অন্যরকম করে জানি। লক্ষিন্দরকে সাপে কামড়াতে পারে এই ভয়ে বেহুলা লক্ষিন্দরের ফুলশয্যার ঘরে কোনো রকম ছিদ্র রাখা হয়নি। তবু কোনো একটি পিন হোল দিয়ে একটি কালনাগিনী সাপ ঢুকে পড়ে লক্ষিন্দরকে কামড়ে দিতে তিনি মারা যান এবং তাকে নিয়ে বেহুলার স্বর্গযাত্রা এবং ভগবানের কাছে স্বামীর প্রাণ ভিক্ষা চেয়ে লক্ষিন্দরকে বাঁচিয়ে তোলার ঘটনা আমরা ছোটবেলা থেকেই জানি। কিন্তু আসল ঘটনা একটু অন্যরকম। নিশ্ছিদ্র ঘরে মাটির প্রদীপ জ্বলছিল বলে বিষাক্ত কার্বন মনোঅক্সাইড গ্যাসের কারণে লক্ষিন্দরের শরীর খারাপ হয়ে যায় এবং তাকে খোলা আকাশের নিচে নিয়ে আসার পরেই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। আর হ্যাঁ, আমরা যাকে কালনাগিনী বলি সেটি অত্যন্ত স্বল্প বিষ একটি সাপ, যার কামড়ে ইঁদুর মারা গেলেও মানুষের মৃত্যুর কোনো সম্ভাবনাই নেই। এই ফোয়ারাটিকে আগে সচল থাকতে দেখেছি, এখন এটি অচল না অবিচল তা বলতে পারছি না। আরেকটি সচেতনতার কথা বলবো, এমন অপার্থিব সৌন্দর্যে ভরা এমন শান্তিপূর্ণ একটি পবিত্র স্থানের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলুন। মন্দিরের এত সুন্দর পিলার্স, বাইরে দুই পাশে দুটি হাতি, এত নিখুঁত কারুকার্যের ছবি তুলে রাখতে ইচ্ছে হলে অবশ্যই তুলুন, কিন্তু মন্দিরের সিঁড়িতে পা দেওয়া থেকে বিগ্রহ দর্শন, পবিত্র প্রদীপকে চাক্ষুষ করা, পরিক্রমা করা এবং মন্দিরের ভিতরের অকল্পনীয় জমকালো শিল্পকর্মকে শুধুই চাক্ষুষ করুন এবং মনের মণিকোঠায় স্থান দিন, কারণ শুধুমাত্র এই জায়গাটিতে ছবি তোলা বারণ। এনারা মোবাইল ফোন বা ক্যামেরা জমা রাখেন না ঠিকই, কিন্তু অজস্র ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো রয়েছে। লুকিয়েও ছবি তোলার চেষ্টা না করাই ভালো। মূল মন্দিরটির কাচের কাজ, মিনা করা দেওয়াল, সোনালী ধাতুর নিখুঁত কারুকার্য আপনাকে যে স্বর্গীয় অনুভূতি এনে দেবেই সেটা তখনই অনুভব করতে পারবেন যখন আপনি ঘর হতে শুধু 2 পা ফেলিয়া চাক্ষুষ করবেন এই শিশির বিন্দু। খাস মন্দিরে দাঁড়িয়ে লুকিয়ে অন্যায়ভাবে ছবি না তুলে সৌন্দর্যের কাছে আত্মসমর্পণ করা এবং বিগ্রহের সামনে গিয়ে একাগ্র চিত্তে প্রার্থনা করাটাই শ্রেয়। মূল মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে আপনার ডান দিকে পড়বে একটি অভিবাদন কক্ষ। এই জায়গাটিও ভিক্টোরিয়ান আর্কিটেকচার এবং ইউরোপিয়ান শিল্পশৈলীতে উপচে পড়েছে। আরেকটি ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখিয়ে রাখি, মন্দির সংলগ্ন এই বাড়িটি কিন্তু রায় বুদ্রিদাস বাহাদুর মুকিমজির। দ্বারপালের সঙ্গে কথা বলে জানতে পারলাম মুকিম সাহেবের বংশধরেরা
কেউ আজও থাকেন এই বাড়িতে, কেউ দেশের অন্যত্র, কেউ বা বিদেশে। মন্দিরের এই জায়গাটিতে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু এখানে অনেকগুলি গার্ডেন বেঞ্চ রাখা রয়েছে। প্রসঙ্গত বলে রাখি, এগুলি হলো অরিজিনাল রথ আয়রন, যা বছরের পর বছর রোদ বৃষ্টির মধ্যে ফেলে রাখলেও একই রকম থেকে যাবে। কিন্তু দাদা এবং বৌদিরা, রথ আয়রন বলে যে ফার্নিচারগুলো আপনারা কিনে নিয়ে যান, সেগুলো কিন্তু আদৌ রথ আয়রন নয়, সেগুলোকে বলা হয় ব্রাইট আয়রন। মন্দিরে বেড়াতে এসে কিছু কেনাকাটা না করলে মনটা অপূর্ণতায় ভরে যায়? একদম চিন্তা করবেন না, সে ব্যবস্থাও আছে। প্রধান ফটক দিয়ে প্রবেশ করার পরেই বাঁ দিকে রয়েছে একটি রং বেরঙের গিফট শপ। ছোট ছোট মূর্তি এবং ঘর সাজানোর বাহারি সামগ্রী পাবেন এখানে। আর শীতলনাথজির মন্দির থেকে বেরোনোর পর সোজা এগিয়ে গেলে ডান হাতে পাবেন পরপর দুটি মন্দিরের দ্বার। প্রথমটি চন্দ্রপ্রভুজির মন্দির এবং পরেরটি ঠাকুর অনুকূল চন্দ্রের মন্দির। আর শীতলনাথজির মন্দির থেকে বেরিয়ে বাঁ দিকে গেলে মোটে 2 মিনিটের দূরত্বের মধ্যে ডান দিকে প্রথমে পাবেন দাদাজিস টেম্পল অ্যান্ড গার্ডেন বা শ্রী দাদাবাড়ি। এটি খোলা থাকে সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেলে 3:30 থেকে 6:30 পর্যন্ত। এখানে কিন্তু বয়স্ক বা শারীরিক প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থাও আছে। স্বপ্নের মতো সুন্দর এই মন্দিরে কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। এরপরেই রয়েছে আরেকটি মন্দির, সেটি সুখলাল জওয়াহরজির তৈরি, যার নাম হলো জৈন শ্বেতাম্বর মন্দির और বাগিচা। এই মন্দিরগুলোর ভিতর ছবি তোলা বারণ, তাই স্বাভাবিকভাবেই আমরা নিয়ম ভঙ্গ করিনি। শীতলনাথজির মন্দির নিয়ে একই জায়গায় রয়েছে চিত্তাকর্ষক 5টি মন্দির। তাই বলবো, খাস কলকাতার বুকে মন, চোখ ও মস্তিষ্ককে সম্পূর্ণ পূর্ণতা এবং পূর্ণতা যোগানোর এমন সুযোগ ছাড়বেন না কিন্তু। কি বলেছিলাম, না রাজস্থান না সাউথ ইন্ডিয়া, একেবারে খাস কলকাতায় দাঁড়িয়ে যেরকম বললাম ডাইরেকশন আমি বলে দিয়েছি। দেখুন এরকম সুন্দর সুন্দর জায়গা আমার চ্যানেলের হাত ধরে। আর আমার যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। আর অনেক ভালোবাসা আর সাপোর্ট দিন। থ্যাংক ইউ, নমস্কার।